আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইডুকাস্ট উইথ নিয়ামুল। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির চ্যাপ্টার 6 এর পার্ট 4 অর্থাৎ আমরা লিমিটিং বিক্রিয়ক এবং এর ম্যাথ নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক আসলে জিনিসটা কি। লিমিটিং বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক বলতে প্রধানত একটা কনসেপ্টটাকে বুঝি যে ধরো আমরা যদি চিন্তা করি যে আমরা একটা প্যাকেট সাজাবো, ঠিক আছে। এখন এখানে আমরা একটা প্যাকেট সাজাবো যেখানে একটা ধরো মিষ্টি থাকবে, একটা সিঙ্গারা থাকবে, আর একটা মনে করো যে লাড্ডু থাকবে। তাহলে আমরা একটা প্যাকেজ বানাচ্ছি যেখানে একটা করে মিষ্টি, একটা করে সিঙ্গারা এবং একটা করে লাড্ডু। আমরা ধরে নিলাম যে 2টা করে সিঙ্গারা, যাও, তাহলে সেক্ষেত্রে বুঝতে আরো সুবিধা হবে। তাহলে আমি যদি প্যাকেজিং করা শুরু করি তাহলে সেখানে ধরে নিলাম যে আমার এখানে 100টি মিষ্টি থাকতেছে, 100টি মিষ্টি থাকতেছে, 180টি সিঙ্গারা থাকতেছে এবং 110টি লাড্ডু থাকতেছে। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো যে আমরা লিমিটিং বিক্রিয়ক বোঝার আগে এই প্যাকেজিং এর কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করি। আমরা এমন একটা প্যাকেজ বানানোর চেষ্টা করব যেখানে একটা করে মিষ্টি থাকবে, 2টা করে সিঙ্গারা থাকবে, একটা করে লাড্ডু থাকবে, ঠিক আছে। তাহলে আমার 100টা মিষ্টিতে দেখা যাচ্ছে আমি 100টা প্যাকেট বানাইতে পারবো। তার মানে আমি এখানে 100টি প্যাকেট বানানোর চিন্তা যদি করি যে 100টি প্যাকেট বানাবো, তাহলে আমার একটা প্যাকেটে একটা করে মিষ্টি থাকবে। তাহলে এখানে কি হচ্ছে, 100টি মিষ্টি এখানে কিন্তু এনাফ। অর্থাৎ 100টি মিষ্টি দিয়ে আমি 100টা প্যাকেট বানাইতে পারবো। তাহলে এখানে কোনোভাবেই মিষ্টিটা শর্ট পড়ার কোনো সম্ভাবনা নাই। আবার যদি দেখি যে এখানে 180টি সিঙ্গারা আছে, তাহলে আমি একটা প্যাকেটে 2টা করে সিঙ্গারা দিচ্ছি। তার মানে আমার 100টা প্যাকেট তৈরি করতে গেলে আমার সিঙ্গারা প্রয়োজন হচ্ছে 200টা। একটা জিনিস বোঝার চেষ্টা করো, সেটা হইতেছে এখানে আমার 100টা প্যাকেট করতে গেলে প্রতি প্যাকেটে যদি 2টা করে সিঙ্গারা দেই, তাহলে আমার এখানে টোটাল দরকার হচ্ছে 200টা সিঙ্গারা। কিন্তু আমার এখানে আছে 180টা সিঙ্গারা। তার মানে এই যে প্যাকেজিংটা যখন আমি করতে থাকবো, আমার কাজটা যখন চলতেছে, তখন কোন উপাদানটা সবার আগে আমার কাজটাকে আটকাই দিল বা আমার কাজটাকে একটা লিমিট তৈরি করে দিল, সেটা হচ্ছে এই সিঙ্গারাটা। এখানে আমার 100টা প্যাকেটে যদি একটা করে লাড্ডু দেই, তাহলে সেক্ষেত্রে আমার 110টা লাড্ডু কোনোভাবে শর্ট পড়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমার এখানে যে 200টা সিঙ্গারা প্রয়োজন, এখানে 200টা সিঙ্গারার পরিবর্তে আমার এখানে আছে হচ্ছে 180টা সিঙ্গারা। তাহলে এই যে 180টা সিঙ্গারা, এই 180টা সিঙ্গারাই মূলত আমার 100টা প্যাকেট তৈরি করতে যে কাজটা চলমান আছে, এই চলমান কাজে সর্বপ্রথম বাধা সৃষ্টি করবে হচ্ছে এই 180টা সিঙ্গারা। তাহলে আমরা এই প্যাকেট তৈরি করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে যদি বলি যে একটা বিক্রিয়া, আমরা যে প্যাকেটটা তৈরি করতেছি এটা যদি একটা বিক্রিয়ার সাথে তুলনা করি, এই বিক্রিয়াটাকে সর্বপ্রথম আটকাই দিচ্ছে কোনটা, সেটা হচ্ছে সিঙ্গারা। তার মানে এই প্যাকেজিং প্রক্রিয়ায় লিমিটিং এজেন্ট বা লিমিটিং উপাদান হচ্ছে সিঙ্গারা। কারণ এখানে যতটা প্রয়োজন ঠিক ততটা নাই। কিংবা আমি যদি বলি অন্যান্য আমাদের উপাদানগুলোর সাপেক্ষে এর উপাদানটা, এই মানে সিঙ্গারা উপাদানটা তুলনামূলকভাবে সবচেয়ে কম আছে বা আনুপাতিক হারে সবচেয়ে কম আছে। তাহলে বলতে পারতেছি এই প্রক্রিয়া বা এই প্যাকেজিং এর প্রক্রিয়াতে সর্বপ্রথম লিমিটিং বিক্রিয়ক হচ্ছে কে বা লিমিটিং এজেন্ট হচ্ছে সিঙ্গারা। ঠিক সেম ভাবে আমি যদি চিন্তা করি যে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের মধ্যে বন্ধন গঠন করব, ধরে নাও যে ম্যাগনেসিয়াম
এবং অক্সিজেন দুইটা মিলে যে উপাদানটা হইলো এটা হচ্ছে MgO। এখানে দুইটা উপাদান পাচ্ছি, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং আরেকটা হচ্ছে অক্সিজেন। অর্থাৎ একটা করে ম্যাগনেসিয়ামের যে উপাদান থাকতেছে, এই উপাদান ম্যাগনেসিয়াম অক্সাইডের উপাদান হচ্ছে একটা ম্যাগনেসিয়াম এবং আরেকটা হচ্ছে অক্সিজেন। আমি যদি বলি যে 10টি অক্সিজেন নিচ্ছি, 10টি অক্সিজেন পরমাণু এবং 10টি ম্যাগনেসিয়াম পরমাণু, তাহলে একটা জিনিস চিন্তা করো, এই দুইটার মধ্যে যখন বিক্রিয়া ঘটবে তখন খুব সুন্দরভাবে তারা 10টা ম্যাগনেসিয়াম অক্সাইড অণু তৈরি করতে পারবে। কিন্তু কোনোভাবে যদি একটা বেশি থাকে বা কম থাকে, ধরে নিলাম এখানে ম্যাগনেসিয়াম পরমাণু আছে 12টা, তাহলে এখানে ম্যাগনেসিয়াম পরমাণু আছে 12টা এবং অক্সিজেন পরমাণু আছে 10টা, একটা করে অণুতে একটা করে ম্যাগনেসিয়াম এবং একটা করে অক্সিজেন থাকতেছে এবং যার ফলে দেখা যাইতেছে এখানে 10টা অক্সিজেন পরমাণু আগেই শেষ হয়ে যাবে। তাহলে এই যে আগে শেষ হয়ে গেল, এইটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক। এখন আমরা আরেকটা উদাহরণ দেখি, সেটা হইতেছে ধরে নাও আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করব। অ্যালুমিনিয়াম অক্সাইড যদি তৈরি করি তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে Al2O3। তার মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে প্রত্যেকটা অণুতে 2টা করে অ্যালুমিনিয়াম পরমাণু থাকবে এবং 3টা করে অক্সিজেন পরমাণু থাকবে। তাহলে এই যে 2টা করে অ্যালুমিনিয়াম এবং 3টা করে অক্সিজেন পরমাণু মিলে একটি করে অ্যালুমিনিয়াম অক্সাইড অণু তৈরি করতেছে। আমরা যদি বলি যে আমরা 20টি অ্যালুমিনিয়াম নিলাম এবং 20টি অক্সিজেন নিলাম, এখন নর্মাল ভাবে তুমি একটু চিন্তা করে দেখো তো আসলে কোনটা সবার আগে শেষ হয়ে যাবে। এখানে দেখো প্রত্যেকটা অণু গঠনের ক্ষেত্রে আমার 2টা করে অ্যালুমিনিয়াম প্রয়োজন হচ্ছে এবং 3টা করে অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। তার মানে আমি যখন 6টা অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে ফেলবো তখন আমি অ্যালুমিনিয়াম ব্যবহার করে ফেলতেছি 12টি এবং আবার অক্সিজেন যখন ব্যবহার করব তখন একটা অণুতে কত লাগতেছে, 3টা করে অক্সিজেন লাগতেছে। অর্থাৎ এই অণুর ক্ষেত্রে আমি 18টি অক্সিজেন শেষ করে ফেলবো। তার মানে একটা জিনিস দেখো, এখানে 18টি অক্সিজেন ব্যবহার করে ফেললাম, এক্সট্রা 2 যে অক্সিজেন থাকতেছে এটা দিয়ে তো আর অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করা সম্ভব না। কিন্তু ম্যাগনেসিয়াম যেটা, এটা কিন্তু অতিরিক্ত কিছু থেকে যাচ্ছে। তার মানে এই যে ম্যাগনেসিয়াম না, এটা অ্যালুমিনিয়াম হবে। অ্যালুমিনিয়াম যে 20টি থাকতেছে এইটা শেষ হওয়ার আগেই অনুপাতিক হারে দেখা যাচ্ছে অক্সিজেনের একটা শর্টেজ তৈরি হচ্ছে। অর্থাৎ অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন মিলে যে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করবে, এখানে প্রথম বাধা সৃষ্টি করতেছে হচ্ছে অক্সিজেন। তাই এখানে আমরা বলতে পারি অক্সিজেন হইতেছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। এখন আমরা রসায়নের ভাষায় যদি মোলের এককের হিসাবে চলে যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে ধরে নাও যে আমরা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করব। ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড যদি তৈরি করতে চাই এবং আমরা যদি চিন্তা করি যে ধরো যে হচ্ছে 10 মোল ক্যালসিয়াম পরমাণু নিলাম এবং 15 মোল ক্লোরিন পরমাণু নিলাম, তাহলে এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো, সেটা হইতেছে 10 মোল ক্যালসিয়াম পরমাণু যদি বিক্রিয়া করে ক্লোরিনের সাথে, তাহলে এই ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করতে গেলে এটার অনুপাত যদি আমি বলি যে ক্যালসিয়াম অনুপাত ক্লোরিন, তাহলে আসতেছে 1:2। অর্থাৎ আমার একটা করে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করতে গেলে একটা করে ক্যালসিয়ামের বিপরীতে 2টা করে ক্লোরিন লাগতেছে। ঠিক একইভাবে বলতে পারি 1 মোল ক্যালসিয়ামের বিপরীতে 2 মোল করে ক্লোরিন লাগতেছে। কিন্তু এখানে আমি যদি বলি যে 10 মোল ক্যালসিয়াম পরমাণু বিক্রিয়া ঘটাবো, তাহলে 10 মোল ক্যালসিয়াম পরমাণু থেকে যদি আমি ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করতে যাই তাহলে আমার প্রয়োজনীয় উপাদান কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে লাগবে হচ্ছে 20 মোল। কারণ আমার একটা যদি আমি ক্যালসিয়াম ক্লোরাইডের অণু দেখি তাহলে আমি একটা করে ক্যালসিয়াম পরমাণুর সাথে 2টা করে ক্লোরিন পরমাণু পাবো। তাহলে এই যে
ক্যালসিয়ামের এবং ক্লোরিনের মধ্যে যে অনুপাতটা থাকলো 1:2, এটাই হচ্ছে প্রধানত আমাদের কি করতেছে, আমাদের হচ্ছে লিমিটিং বিক্রিয়কটা তৈরি করতে বা লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে সহযোগিতা করতেছে। তার মানে এখানে যদি এই প্রেক্ষাপটে যদি চিন্তা করি, 10 মোল ক্যালসিয়াম পরমাণুর সাথে আমি যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটাই এবং ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করার চেষ্টা করি, তাহলে আমার টোটাল ক্লোরিন পরমাণু লাগে হচ্ছে 20 মোল। এই যে টোটাল ক্লোরিন 20 মোল লাগতেছে, কিন্তু আমার আছে কত, 15 মোল। তাহলে এখানে ক্যালসিয়ামের চেয়ে বেশি কিন্তু আছে ক্লোরিন, কিন্তু আনুপাতিক দিক থেকে যদি চিন্তা করি, আনুপাতিক দিক থেকে চিন্তা করলে একটা ক্যালসিয়ামের বিপরীতে 2টা করে ক্লোরিন লাগতেছে। তার মানে ক্লোরিন যা থাকবে, ক্যালসিয়াম মূলত ক্যালসিয়ামের চেয়ে ক্লোরিনটা মূলত দ্বিগুণ থাকতে হবে। তাহলে এই যে দ্বিগুণ থাকা, দ্বিগুণ নাই, তার মানে এখানে এই ক্লোরিন পরমাণুটা এই ক্যালসিয়াম ক্লোরাইডের যে বিক্রিয়াটা তৈরি বা তৈরির যে বিক্রিয়াটা, এখানে প্রথম যে মানে তোমার হচ্ছে বাধা সৃষ্টি করবে সেটা হচ্ছে ক্লোরিন। তাই আমরা ক্যালসিয়াম এবং ক্লোরিনের মধ্যে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের ক্লোরিন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আমরা একটা বিক্রিয়াতে এখন চলে যাব। এখন একটা বিক্রিয়াতে যদি আমরা চিন্তা করি যে আমরা পানি তৈরি করব, ঠিক আছে, আমরা একটা পানি তৈরি করি যে H2 প্লাস O2 সমান আসবে হচ্ছে H2O। তাহলে এখন কথা হচ্ছে এটা বিক্রিয়াটার ক্ষেত্রে 100%, ঠিক আছে, সমতাকরণ লাগবেই, সমতাকরণ 100% লাগবেই। আমরা যদি দেখি যে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি করছে, সমতাকরণের ক্ষেত্রে আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে অ্যারো চিহ্নটা থাকবে, এই অ্যারো চিহ্নর ডানে এবং বামে পরমাণুর সংখ্যা সমান করা, অর্থাৎ একটা বিক্রিয়াতে বিক্রিয়কের মোট পরমাণুর সংখ্যা এবং উৎপাদের মোট পরমাণুর সংখ্যাটা সমান রাখা। তাহলে এখানে হাইড্রোজেন আছে 2টা এবং এখানে হাইড্রোজেন আছে 2টা। আপাত দৃষ্টিতে হাইড্রোজেনের সমতাকরণ করা আছে, আপাত দৃষ্টিতে, একদম ফাইনালি না। এখন অক্সিজেনের ক্ষেত্রে যদি আসি, অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন এখানে আছে 2টা, এখানে অক্সিজেন আছে 1টা, আমি সামনে 2 দিয়ে দিলাম, ঠিক আছে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমার এখানে H2O ছিল একটা, আর একটা H2O যেটা আমি তৈরি এখানে লিখলাম, সামনে 2 লেখার কারণে 2টা H2O হয়ে গেল, মানে 2টা পানির অণু হয়ে গেল। তাহলে এই পানির অণুটা কই থেকে আসলো? তোমার ক্ষেত্রে সর্বপ্রথম মাথায় রাখবা যে বিক্রিয়ার সমতাকরণের ক্ষেত্রে কোনো পরমাণুর কোনো শর্টেজ নিয়ে এখানে চিন্তা করা হয় না। এখানে প্রধানত যেটা মানে নির্ণয় করা হয় সেটা হইতেছে এখানে বিক্রিয়ক গুলোর সাথে উৎপাদের একটা অনুপাত, ঠিক আছে। অর্থাৎ এখানে অক্সিজেন আছে 2টা, সেজন্য আমি এখানে এটা সমতা করার জন্য আনলাম হচ্ছে 2, সামনে 2 দিয়ে দিলাম। কিন্তু এখানে সামনে 2 দেওয়ার কারণে এখানে কি হচ্ছে, হাইড্রোজেন 4টা হয়ে গেল, তাহলে আমি এখানে 2 দিয়ে দিলাম। তার মানে এখানে আমার প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে এখানে এক্সট্রা যে আমি 2টা হাইড্রোজেন ধরলাম, এক্সট্রা যে একটা পানির অণু ধরলাম, এটা আমার আলোচ্য বিষয় না। আমার বিক্রিয়ার সমতাকরণের প্রধান যে উদ্দেশ্য সেটা হইতেছে উৎপাদ এবং বিক্রিয়কের মধ্যে যে অনুপাতটা, এই অনুপাতটাকে নির্ণয় করা। এই অনুপাতটা নির্ণয় করার জন্য সামনে আমি যে কোনো সংখ্যা বসায় সমতাকরণ করতে পারি। তাহলে এখন এখানে দেখো 4টা হাইড্রোজেন এবং এখানে 4টা হাইড্রোজেন, এখানে 2টা অক্সিজেন, এখানেও 2 অণুতে 2টা অক্সিজেন। এখন আমার যেটা কাজ সেটা হইতেছে এই বিক্রিয়াতে আমি যদি একটা প্রশ্ন লিখি যে এখানে যে 10 গ্রাম হাইড্রোজেন এবং 50 গ্রাম অক্সিজেন এর মধ্যে বিক্রিয়া ঘটালে কোনটি লিমিটিং বিক্রিয়ক? তাহলে এই পর্যন্ত আমরা প্রশ্নটা বুঝলাম। তাহলে এখন কথা হচ্ছে আমার বিক্রিয়ার প্রথম যে কাজ সেটা হচ্ছে বিক্রিয়ার সমতাকরণ করে ফেলা। এখানে আমার সবসময় যে বিক্রিয়াটা দেওয়া থাকবে প্রশ্নে, এটার কোনো বাধা ধরার নিয়ম নাই, বিক্রিয়াটা নাও দেওয়া থাকতে পারে। তাহলে এখানে আমরা প্রথমে বিক্রিয়াটা লিখে নেই, সেটা হচ্ছে 2H2 প্লাস O2
সমান আসতেছে হচ্ছে 2H2O, অর্থাৎ এখানে আমার আসতেছে হচ্ছে টোটাল ভর আসতেছে 4 গ্রাম, এখানে আসতেছে হচ্ছে 32 গ্রাম, এখানে আসতেছে হচ্ছে 2 × 18 36 গ্রাম। এটা মূলত পরমাণুর যে পারমাণবিক ভর, এই পারমাণবিক ভর থেকে বের করা হয়েছে। অর্থাৎ এখানে যদি আমরা চিন্তা করি যে আমার 4 গ্রাম হাইড্রোজেন এবং 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 36 গ্রাম পানি তৈরি করতেছে, তার মানে কি বিক্রিয়কের ভর এবং উৎপাদের ভর সমান আছে। তার মানে হচ্ছে এখানে উৎপাদের যে পরমাণুর সংখ্যা এবং বিক্রিয়কের যে পরমাণুর সংখ্যা সেটা সমান আছে। তাহলে এই যে 4 গ্রাম এবং 32 গ্রাম মিলে যে পানিটা তৈরি করে ফেললো, এই পানিটা এই যে এটা হচ্ছে আমাদের প্রধানত অনুপাত। এই অনুপাতটাকে নির্ভর করে আমাদের বের করতে হবে যে এই বিক্রিয়ার জন্য হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক নাকি অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক। আমাদের এখানে যেটা প্রধান কাজ সেটা হইতেছে প্রথমত হাইড্রোজেনকে আমরা স্থির ধরে অক্সিজেনের পরিমাণ বের করব এবং অক্সিজেনকে ধরে তারপর আবার হাইড্রোজেনের পরিমাণটা বের করব। যেমন আমরা যদি বলি যে এখানে 4 গ্রাম হাইড্রোজেন থেকে কি আসতেছে, 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করতেছে 32 গ্রাম অক্সিজেনের সাথে, তাহলে আমি লিখে ফেলি যে 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 32 গ্রাম O2 এর সাথে। অতএব 1 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 32/4 গ্রাম অক্সিজেনের সাথে। অতএব এখানে উদ্দীপকে কত দেওয়া আছে বা প্রশ্নে কত দেওয়া আছে, 10 গ্রাম দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে এখানে আমি বলতে পারি 10 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 32 × 10/4 গ্রাম সমান আসবে হচ্ছে কাটাকাটি করলে 8×10 80 গ্রাম, 80 গ্রাম অক্সিজেনের সাথে। এখন এখানে আমি বুঝতে পারতেছি যে আমার 10 গ্রাম হাইড্রোজেন শেষ করার জন্য আমার অক্সিজেন দরকার কত গ্রাম, 80 গ্রাম। কারণ 10 গ্রাম হাইড্রোজেনকে যদি আমি স্থির ধরি তাহলে 10 গ্রাম হাইড্রোজেন শেষ করার জন্য আমার 80 গ্রাম অক্সিজেনের প্রয়োজন। কিন্তু আমার এখানে অক্সিজেন আছে কত গ্রাম, 50 গ্রাম। অর্থাৎ এখানে লিমিটিং বিক্রিয়ক 50 মানে অক্সিজেন, কিন্তু আমরা এখানে যেরকম হাইড্রোজেনকে নির্দিষ্ট ধরে অক্সিজেনের পরিমাণ বের করছি, ঠিক একইভাবে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অক্সিজেনটাকে স্থির ধরে হাইড্রোজেনের পরিমাণ বের করব, তাহলে আমরা অবশিষ্ট হাইড্রোজেনটা বের করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যেটাকে বের করতে হবে সেটা সবসময় ডানে রাখতে হবে। আমরা অক্সিজেন বের করতে চাইছি, এই জন্য অক্সিজেনটাকে ডানে রাখছি। এবার আমরা হাইড্রোজেনটাকে বের করবো, এই জন্য হাইড্রোজেনটাকে আমরা ডান পাশে রাখবো। তাহলে সেক্ষেত্রে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 4 গ্রাম হাইড্রোজেনের সাথে। অতএব 1 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 4/32 গ্রাম হাইড্রোজেনের সাথে। অতএব 50 গ্রাম, যেহেতু প্রশ্নে 50 গ্রাম দেওয়া আছে, 50 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 4 × 50/32। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে কাটাকাটি করি, কাটাকাটি না করে আমরা ক্যালকুলেটর বসাই দিই, তাড়াতাড়ি হবে। তাহলে 4 × 50 200/32, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 6.25 গ্রাম H2 এর সাথে। তাহলে আমরা এখানে দেখতে পারতেছি যে আমার 10 গ্রাম হাইড্রোজেন যদি আমরা কোনোভাবে শেষ করতে চাই, তাহলে এই 10 গ্রাম হাইড্রোজেন শেষ করতে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে 80 গ্রাম অক্সিজেন। যেখান থেকে আমরা বুঝতেই পারতেছি যে আমার অক্সিজেন আছে 50 গ্রাম, কিন্তু এখানে অক্সিজেন কত দরকার, এখানে অক্সিজেন দরকার হচ্ছে 80 গ্রাম, অর্থাৎ অক্সিজেন এখানে শর্ট আছে। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক। কিন্তু হাইড্রোজেন যদি অতিরিক্ত থেকেই থাকে, ঠিক কতটা আছে এটা বের করার জন্য আমাকে বের
করতে হবে যে ঠিক কত গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করতেছে। সেখানে আমরা হাইড্রোজেনের পরিমাণ বের করার চেষ্টা করতেছি, যেখানে আমরা লিখছি যে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 4 গ্রাম হাইড্রোজেনের সাথে 1 গ্রাম, এবং তারপরে 50 গ্রাম বিক্রিয়া করে 6.25 গ্রাম হাইড্রোজেনের সাথে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে অবশিষ্ট হাইড্রোজেন এর পরিমাণ 10 - 6.25 হচ্ছে 3.75 গ্রাম। তার মানে অবশিষ্ট হাইড্রোজেন থাকতেছে 3.75 গ্রাম, নিচে দেখা যাচ্ছে কিনা, মানে এখানে আমাদের 6.25 গ্রাম যেটা আসছে, সেই 6.25 গ্রাম যেটার এটা থেকে মূলত 10 থেকে আমরা 6.25টাকে বাদ দিছি, বাদ দিয়ে আমরা পাচ্ছি 3.75 গ্রাম। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে যে আমার টোটাল বিক্রিয়ার ক্ষেত্রে প্রধান সতর্কতা আসলে কি কি অবলম্বন করতে হবে। প্রধানত আমার নির্ণয় করতে হবে হচ্ছে বিক্রিয়ার অনুপাত বা বিক্রিয়ার হচ্ছে যে সমতাকরণ, এই সমতাকরণটাকে করে ফেলতে হবে, এবং তারপরে এই বিক্রিয়ক এবং উৎপাদ যেটা থাকতেছে, বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে যে সম্পর্কটা থাকতেছে বা যে অনুপাতটা থাকতেছে ভরের, এই ভর ভিত্তিক ভাবে অনুপাতটাকে বের করে নিতে হবে, এবং তারপরে আমার হিসাব করে বলতে হবে যে আসলে কোনটা লিমিটিং বিক্রিয়ক। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা আরেকটু জটিল বা আরেকটু ক্রিয়েটিভ যে প্রশ্নগুলো থাকবে আমরা সেগুলোর দিকে যাইতে পারি। যেমন আমাদের অ্যাসিড ক্ষারের যে বিক্রিয়া থাকবে, অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় আমরা জানি যে এটা এক ধরনের প্রশমন বিক্রিয়া, এটা চ্যাপ্টার 7 এ আছে। তাহলে এই যে প্রশমন বিক্রিয়া আমরা যদি দেই যে হচ্ছে ধরো H2SO4 অ্যাসিডের রাজা, H2SO4 আমরা দিলাম 0.5 গ্রাম দিলাম, এবং আমরা এখানে তার সাথে বিক্রিয়া দিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা দিলাম 0.5 গ্রাম, আর এটা দিলাম হচ্ছে ধরো 0.75 গ্রাম। তাহলে কোনটা লিমিটিং বিক্রিয়ক? এখানে কিন্তু আসলে মুখে মুখে করার কোনো উপায় নাই, যার ফলে দেখা যাচ্ছে যে আমার এখানে হিসাব করে বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার বিক্রিয়াটা সর্বপ্রথম লিখে নিতে হবে H2SO4 প্লাস NaOH, এবং তারপরে বিক্রিয়াটা কি হবে। এখন একটা জিনিস দেখো, সেটা হইতেছে আমার এই ধরনের বিক্রিয়া যদি অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া হয় এবং ক্ষারটা যদি অক্সাইড বা হাইড্রোক্সাইড হয়, তাহলে সেক্ষেত্রে আমার আয়নগুলো আগে নির্ণয় করে নিতে হবে। হাইড্রোজেন আয়ন, এখানে হচ্ছে সালফেট আয়ন, এখানে পাইতেছি সোডিয়াম আয়ন, এবং এখানে হাইড্রোক্সিল আয়ন। এটার যে পজিটিভ এটার সাথে এটা বিক্রিয়া করে দিতে হবে, এটা যে নেগেটিভ এটার সাথে পজিটিভটা বিক্রিয়া করে দিতে হবে। অর্থাৎ আমরা এখানে পাবো হচ্ছে হাইড্রোজেন প্লাস এবং হাইড্রোক্সিল আয়ন মিলে আমরা পাবো হচ্ছে H2O, এবং এখানে যেটা থাকবে সালফেট এবং সোডিয়াম, তাহলে সোডিয়ামের যোজনী হচ্ছে 1 এবং সালফেটের যোজনী হচ্ছে 2। যদি বিক্রিয়া করে তাহলে যৌগ গঠনের সময়, তাহলে সেক্ষেত্রে Na2SO4 সোডিয়াম সালফেট চলে আসবে। তাহলে সেক্ষেত্রে আমাদের আসলো হচ্ছে Na2SO4। আমরা এই বিক্রিয়াটা পাইলাম। এখন একটা জিনিস বুঝি যে আমরা বিক্রিয়াটা করে ফেললাম, কিন্তু আমাদের বিক্রিয়ার সমতাকরণটা কিন্তু এখনো করা হয় নাই। এখানে হাইড্রোজেন আছে 2টা, আমরা আগে বোঝার চেষ্টা করি। এখানে হাইড্রোজেন আছে 2টা, হাইড্রোজেন আছে 2টা, এইটুকু হয়ে গেছে আসলে। তারপরে এখানে আমরা যদি বলি যে হাইড্রোজেনের সাথে এখানে 2টা এবং 1টা, টোটাল 3টা, আমরা হাইড্রোজেনটাকে আপাতত একটু স্কিপ করব। স্কিপ করে আমরা প্রথমত সালফেটটা আগে করে ফেলি। সালফেট থাকলো, এখানেও সালফেট থাকলো, এরপর এখানে সোডিয়াম আছে 2টা, এখানে সোডিয়াম আছে 1টা, এখানে আমরা হচ্ছে 2 দিয়ে দেব। এখানে যদি আমরা 2 দিয়ে দেই তাহলে সেই ক্ষেত্রে সোডিয়াম এবং হচ্ছে সালফেট এটা হচ্ছে ম্যাচ করে ফেলছে। দেখো একটা যদি প্রধানত দেখো যে আলাদা আলাদা জায়গায় আছে, ওইটাকে স্কিপ করে যেখানে মৌলগুলো এক জায়গায় আছে সেটাকে করার চেষ্টা করবা। যেমন এখানে হাইড্রোজেন এবং হাইড্রোজেন 2টা জায়গায় আছে, আমার এখানে 2টা জায়গা, এটা হিসাব করার চেয়ে সুবিধাজনক হিসাব করা হচ্ছে যে এখানে এক জায়গায় কোন মৌলগুলো আছে। এক জায়গায় যেমন এখানে সালফেট মূলকটা আছে, এখানেও সালফেট মূলকটা আছে, সেজন্য আমি এখানে সালফেট ধরছি, এখানেও সালফেট ধরছি। এই সালফেটের সালফার এবং অক্সিজেন আমি আর ধরি নাই সমতাকরণের ক্ষেত্রে। এখানে যে আমি 2টা সোডিয়াম ধরছি, আমি এখানে সোডিয়ামের সমতাকরণ করছি হচ্ছে এখানে সামনে 2 দিয়ে, যার ফলে দেখা গেছে এখানে টোটাল হাইড্রোজেন হয়ে গেছে, এখানে হচ্ছে 2টা হাইড্রোজেন এবং এখানে 2টা হাইড্রোজেন, এখানে হয়েছে হচ্ছে 2টা হাইড্রোজেন। তাহলে এখানে 4টা এবং এখানে 2টা, সামনে যদি 2
দিয়ে দেই তাহলে 4টা হাইড্রোজেন এবং 2টা অক্সিজেন হয়ে যায়, যেটা এখানে কি হচ্ছে যে এখানে 2টা অক্সিজেন এবং এই যে এখানে 2টা অক্সিজেন, এখানে 2টা অক্সিজেন 2টা হাইড্রোজেন এবং এখানে 2টা হাইড্রোজেন, টোটাল 4টা হাইড্রোজেন, এখানে 4টা হাইড্রোজেন। এই হচ্ছে আমাদের সমতাকরণ। এই যে সমতাকরণটা করে ফেললাম, এরপরে আমাদের কাজ হইতেছে যে এটাকে আমরা কিভাবে এটার মানটা বের করে ফেলবো। যদি দেখি সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে এর ভর যেটা এটা হচ্ছে 98 আসবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে হচ্ছে 40 দুগুণে আসবে হচ্ছে 80, এবং এরপরে যদি বলি যে হচ্ছে আমাদের এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে 36। সোডিয়াম সালফেটটা একটু নির্ণয় করতে হবে, তাহলে সেক্ষেত্রে 23 দুগুণে আসবে হচ্ছে 46 যোগ তারপরে থাকতেছে হচ্ছে সালফারের 32 যোগ অক্সিজেনের 64, 416, তাহলে এখানে আমার আসতেছে 142। তাহলে এখন একটা জিনিস দেখো যে আমি টোটাল অনুপাতটা পেয়ে গেছি, তাহলে এই দুইটার মধ্যে আসলে লিমিটিং বিক্রিয়ক কোনটা, এটার থেকে আমাদের বিভিন্ন ধরনের সিকিউ প্রশ্ন আসতে পারে। তাহলে এই সিকিউ প্রশ্নগুলো কিভাবে আসতে পারে আমরা পরে দেখি, আমরা আগে দেখি নির্ণয় করি যে কোনটা লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখন আমরা বলতে পারি যে 98 গ্রাম H2SO4 বিক্রিয়া করে 80 গ্রাম NaOH এর সাথে। অতএব 1 গ্রাম H2SO4 বিক্রিয়া করে 80/98 গ্রাম NaOH এর সাথে। অতএব এখানে আমাদের কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে 0.5 গ্রাম। তাহলে 0.5 গ্রাম H2SO4 বিক্রিয়া করে 80 × 0.5/98। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পাই, যদি আমরা হিসাব করে ফেলি তাহলে আমাদের আসতেছে হচ্ছে 80 × 0.5 40 ভাগ হচ্ছে 98, তাহলে 0.40 NaOH এর সাথে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, এবং আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হইতেছে আমরা এখানে যেটা করতে পারবো সেটা হইতেছে আমরা তোমার হচ্ছে খুব সুন্দরভাবে আমরা আরেকবার বের করতে পারবো। এটা এবার আমরা যেটা বের করছি সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড ধরে সোডিয়াম হাইড্রোক্সাইড বের করছি, এবার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ধরে সালফিউরিক অ্যাসিডটা বের করব। 80 গ্রাম NaOH বিক্রিয়া করে 98 গ্রাম H2SO4 এর সাথে। অতএব 1 গ্রাম NaOH বিক্রিয়া করে 98/80 গ্রাম H2SO4 এর সাথে। অতএব 0.75 গ্রাম NaOH বিক্রিয়া করে 98 × 0.75 / 80, তাহলে 98 × 0.75 ভাগ হচ্ছে 80, আসতেছে 0.918 গ্রাম H2SO4 এর সাথে। তাহলে এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো যে একটা বিক্রিয়া, আমি এই যে এটাকে যদি আমরা এ পাত্র ধরি এবং এটাকে যদি আমরা বি পাত্র ধরি, তাহলে এ এবং বি পাত্র অ্যাড করার পরে এই দুটোর মধ্যে বিক্রিয়া ঘটবে, এবং এদের ভেতরে সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুটোর মধ্যে যে বিক্রিয়াটা ঘটবে, এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে 0.5 গ্রাম H2SO4 যখন বিক্রিয়া করবে তখন আসলে প্রয়োজন হবে হচ্ছে 0.4 গ্রাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই যে 0.4 গ্রাম দরকার, কিন্তু আমার আছে কত 0.75 গ্রাম। তাহলে যেহেতু 0.75 গ্রাম আছে, তার মানে প্রয়োজন হচ্ছে বেশি আছে, তার মানে 0.5 গ্রাম H2SO4 বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, কিন্তু আমার এখানে 0.75 গ্রাম NaOH কিন্তু শেষ হবে না। তার মানে সালফিউরিক অ্যাসিড যদি আগে শেষ হয়ে যায় বা এ পাত্রের উপাদান যদি আগে শেষ হয়ে যায়, এটাই হবে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আবার এই ধাপেও যদি আমরা দেখি
যে আমার 0.75 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ করার জন্য বা বিক্রিয়া করার জন্য আসলে প্রয়োজন হচ্ছে 0.91 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে এই যে 0.91 গ্রাম যে সালফিউরিক অ্যাসিড প্রয়োজন এখানে আছে আসলে 0.5 গ্রাম, তার মানে প্রয়োজনের তুলনায় অনেকটাই আসলে কম আছে সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা বলতে পারি তাহলে অবশিষ্ট কে থাকবে, অবশিষ্ট থাকবে মানে প্রয়োজনের তুলনায় যেটা বেশি আছে সেটা থাকবে। তাহলে এখানে প্রয়োজন সালফিউরিক অ্যাসিড হচ্ছে 0.9 আছে 0.5, আমরা 0.5 পুরোটা বিক্রিয়া করে ফেলবে। আবার এখানে যদি বলি প্রয়োজন হচ্ছে 0.4 আছে 0.75, তার মানে আমাকে বিক্রিয়া করতে হবে যে 0.75 মাইনাস 0.40 বিয়োগ দিলে আসে হচ্ছে 0.35 গ্রাম NaOH। এখন এই প্রশ্নটাতে যদি কখনো বলে যে এ পাত্র এবং বি পাত্র একত্রিত করার পরে দ্রবণের প্রকৃতি আসলে কি রূপ হবে, এটার উত্তর কিভাবে দিবা একটু 1 মিনিটে বোঝার চেষ্টা করো। অ্যাসিড এবং ক্ষার যদি বিক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে লবণ এবং পানি উৎপন্ন করে। তাহলে লবণ এবং পানি যদি উৎপন্ন করে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই লবণ এবং পানি সেটা নিরপেক্ষ ধরনের যৌগ হবে। আমরা জানি নিরপেক্ষ ধরনের যৌগে যদি আমরা অ্যাসিড যোগ করি তাহলে সেটা হচ্ছে অ্যাসিডিক হয়ে যায়, এবং যদি বেসিক যোগ করি বা ক্ষার যোগ করি তাহলে দ্রবণটা ক্ষারীয় হয়ে যায়। অর্থাৎ নিরপেক্ষ যৌগ যেটা থাকবে বা নিরপেক্ষ দ্রবণ যেটা থাকবে এখানে কিন্তু পিএইচ মানটা আসলে থাকবে 7 বা নিরপেক্ষ থাকবে। যখন অ্যাসিড যোগ করা হবে দ্রবণটা অ্যাসিডিক হবে, যখন ক্ষার যোগ করা হবে দ্রবণটা তখন ক্ষারীয় হবে। তাহলে এখন কথা হচ্ছে এখানে অবশিষ্ট যে NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলো এটা কি থাকতেছে, একটা নির্দিষ্ট পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতেছে। তার মানে সালফিউরিক অ্যাসিড এ পাত্র এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বি পাত্র পরস্পর বিক্রিয়া করার পরে যে নিরপেক্ষ যৌগটা তৈরি হবে বা নিরপেক্ষ যে দ্রবণটা তৈরি হবে এই নিরপেক্ষ দ্রবণে আসলে অবশিষ্ট থাকবে 0.35 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে দ্রবণের প্রকৃতিটা কি হবে, ক্ষারীয় হবে। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে একদম জিরো থেকে ভালোভাবে প্রশ্ন সমাধান পর্যন্ত শিখতে পারি। যদি তোমাদের আরো কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।